আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উন্মোচনের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আমাদের প্রোগ্রামে আজকে একজন গেস্টকে ইনভাইট করলাম 24-এর বন্যা নিয়ে। যারা যাদেরকে ফাইটার বলা যায়, 24-এর বন্যার ফাইটার, যাদের সর্বোচ্চ শ্রম গাম ত্যাগ ছিল, তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের ফেনী জেলার সিনিয়র স্বেচ্ছাসেবক সাজেল আলম চৌধুরী প্রিয়। তার সাথে আজকে আমরা 24-এর বন্যা নিয়ে কথা বলবো এবং কি যে 25-এর বন্যা নিয়ে মানুষ একটু আতঙ্কতে আছে ওই বিষয়ে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। 24-এর বন্যা সম্পর্কে আপনার থেকে একটু আমরা তথ্য সংগ্রহ করব, যাতে করে যে আপনারা কেমন ভাবে 24-এর বন্যাটা পার করছেন, অথবা যে এবং এই মানে 25-এর বন্যার জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন এই সম্পর্কে একটু জানতে চাইবো আপনার থেকে। প্রথমে আমি আপনার থেকে জানতে চাই, 24-এর বন্যা যখন আসে তখন আপনি কোথায় কোথায় কাজ করছিলেন? আচ্ছা, 24-এর বন্যার কথা মনে আসলেই 21শে আগস্ট দিবাগত রাতের কথা মনে পড়ে যায়। আমরা ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার একটা নৌকা ম্যানেজ করার জন্য হন্য হয়ে খুঁজছিলাম। তো ইভেন আমার কাছে পকেটে 360 টাকা ছিল। আমি কি নিয়ে নামবো? আমি যদি আমার ছোট ভাই ব্রাদার বা স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে নামবো, ওদেরকে নিয়ে কিভাবে আমি সেখানে যাব, ফুলগাজী পরশুরামের মানুষদের কাছে সাহায্য করব? তো এটা ভাবতে ভাবতে মানে সারা রাত নৌকার জন্য এদিক কল ওই দিক কল, কোথাও নাই। কেউ বলে যে এত টাকা লাগবে, যেটা বাজেটেরও বাইরে ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে পরে শেষ মুহূর্তে আমি যখন নাস্তা করতে বসছিলাম, সম্ভবত একটা পাউরুটি আর একটা চা, 10:30 কি 11টা ছুঁই ছুঁই, তো এর ভিতরে আমার এক শুভাকাঙ্ক্ষী প্রবাস থেকে, ওনার নামটা ঠিক আমার মনে পড়ছে না, 6000 সামথিং টাকা পাঠায়। টাকা যখন আসছে, টাকা আসার পরে হচ্ছে যে আমি 20টা লাইফ জ্যাকেট কিনি। এর ভিতরে আলহামদুলিল্লাহ একটা নৌকাও ব্যবস্থা হয়। নৌকা কিন্তু তখন সংকট ছিল, কোনভাবে ব্যবস্থা করছেন কিভাবে? সোনাকাজী থেকে জাফর ভাইয়ের সহযোগিতায়, উনি হচ্ছে ফেনীর এক সিনিয়র স্বেচ্ছাসেবী মানুষ, সোনাকাজীর মানুষ। উনি এক জেলে ভাইয়ের মাধ্যমে নৌকা ব্যবস্থা করে। ওইটা নিয়ে আমাদের টিম, আমাদের পর্যায়ক্রমে 2টা টিম কাজ শুরু করে। তো নৌকাটা হচ্ছে যে ভুলক্রমে আমাদের 4-5 জন সহ সামনের দিকে চলে যায়। আমরা যারা পিছনে যাই তারা ফুলগাজী যে বন্ধুয়া ব্রিজটা আছে, ওই ব্রিজ পর্যন্ত যাইতে অনেক কষ্ট হয়। তো এরপরে ওই নৌকাটা ওদের মতো করে কাজ করে। আর আমরা যারা 14-15 জন ছিলাম, পরবর্তী অনেক কষ্ট করে গেছি আলহামদুলিল্লাহ। ওইখানে লোকাল যে জনগণ গুলা ছিল ওদেরকে প্রায় ওখান পর্যন্ত গেছেন, অতটুকু পর্যন্ত কি তখন পানি চলে এসেছে? তখনও হচ্ছে যে হাঁটুর কাছাকাছি পানি ছিল, গাড়ি ছাড়া হাঁটাও অসম্ভব ছিল। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা অনেক কষ্টে বন্ধুয়া ব্রিজ পর্যন্ত যাচ্ছি। এরপরে বড় ট্রাক যেগুলা ছিল সেনাবাহিনীর, যে ওইগুলা ছাড়া ভালো অন্য কোনো গাড়ি মুভ করাও পসিবল ছিল না। তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে যে প্রায় 500 থেকে 1000 মানুষ উদ্ধার তৎপরা তাই অবদান রাখতে পারছি আলহামদুলিল্লাহ। কিছু গর্ভবতী মহিলারা উদ্ধার করে সেনাবাহিনী এবং কি বিজিবি যারা কাজ করছে তাদের মাধ্যমে সদর হসপিটাল বা বিভিন্ন জায়গায় পৌঁছাইতে পেরেছি। এখন কি এই আপনাদের পরিবারের সাথে যোগাযোগ ছিল, নাকি শুধু আপনারা ছিলেন ওখানে? আলহামদুলিল্লাহ আমরা এই বাঁচানোর জন্য চেষ্টা করছি। না, আলহামদুলিল্লাহ আমার ফোনে তখনও প্রায় 60% মতো চার্জ ছিল। এর মধ্যে আমি যখন আমার টিমকে সহ শহীদ মিনার থেকে বের হচ্ছিলাম তখন একটা পোস্ট দিয়েছিলাম নাম্বার সহ। এত পরিমাণ কল আসে, শেষমেশ বিরক্ত হয়ে আরেকজনের কাছে ফোন দিয়ে দিতে হয়েছে। আমার সে ফোন উদ্ধার করতে হয়েছে রাতের 9টা বাজে। তো এই ফেনীর যে যে অবস্থায়, এর মধ্যে দেখছি যে আপনারা ওইদিকে অনেকগুলো উপহার পাঠাইছেন। কত টাকার উপহার পাঠাবেন ফুলগাজী পরশুরামে? ওইটা আসলে গণে শেষ করা সম্ভব হবে না। আর এর ভিতরে আমি ফেনীর স্থানীয় মানুষ, আমি ওই দিন রাতে উদ্ধার কার্যক্রম শেষে দেখেছি যে আমার নিজের ঘরেও পানি উঠে যাচ্ছিল। তো তখন থেকে নিজের এলাকা নিয়ে ব্যস্ত ছিলাম। তো প্রথম 2 থেকে 3-4 দিন নিজের এলাকা নিয়ে কাজ করেছি। এরপরে হচ্ছে যে ঢাকা বা চিটংয়ের অনেক সংগঠনের মাধ্যমে আমার হাতের উপর, ব্যক্তিগতভাবে আমার হাতের উপর দিয়ে প্রায় 20,000 লিটার পানি গেছে। অন্যান্য জিনিসের হিসাব বা এক্সাক্ট অ্যামাউন্ট করা আসলে খুব কষ্টসাধ্য ব্যাপার। টোটাল আপনাদের টিমে কয়জন লোক ছিল? মানে বন্যার শুরু থেকে আমরা প্রায় 35 জনের মতো টিম ছিলাম। এরপরে আসলে সবাই সবার জায়গা থেকে স্থানে কাজ করেছে। বেশিরভাগ মানুষই নিজের এলাকাতে কাজ করেছে। যেমন আমি নিজেই আমার এলাকাতে 3-4 দিন কাজ করেছি। পরশুরাম ফুলগাজী যে কাজ করেছেন আপনি, ওখানে কতদিন কাজ করেছেন টোটাল? পরশুরাম ফুলগাজীতে প্রথম 2 দিন কাজ করা হয়েছে। এরপরে হচ্ছে যে মানে যখন শুকাই আসছিল তখন ত্রাণ কার্যক্রমে ফুলগাজীতে পরশুরামে যখন কাজ করছিলেন, আমরা বেশ কিছু ভিডিও বা ছবি দেখছিলাম যে কিছু লাশ বেশি আসছিল।
যে ওরকম কিছু পেয়েছেন কিনা আপনি বা সরাসরি দেখছেন কিনা? সরাসরি আমি দেখি না। লাশের যে বিষয়টা হচ্ছে যে অনেকে এটার রিউমার ছড়িয়েছিলাম যে বন্যাতে পানিতে ডুবে, আসলে বিষয়টা হচ্ছে যে মারা গেছে, মাটি তো শুকনো নাই, লাশটারে কোথায় কবরস্থ করবে। এমনও শোনা গেছে লাশে কিছুতে ভাষায় দিক লিখে দিছে যদি কোথাও শুকনা মাটি থাকে আসলে তাকে কবর দিয়ে দেওয়ার জন্য। আসলে বন্যাতে ওইভাবে প্রাণহানির খবর ওইভাবে আমরা দেখি নাই বা পাই নাই। আচ্ছা আচ্ছা। এরপরে দেখছি যে কি আপনাকে এই রংপুর আপনি কাজ করছেন দেখছি, আপনারা দুইজন এখান থেকে ভলান্টিয়ার ওদিকে যাই কাজ করছেন। আমরা 3 জন ছিলাম। হ্যাঁ, আমরা 3 জন ছিলাম আলহামদুলিল্লাহ। নগদ 4,18,000 টাকা ত্রাণ সামগ্রী নিয়ে যায়নি, নগদ অর্থ নিয়েই গিয়েছিলাম ওইখান থেকে, স্থানীয় বাজার থেকে। আমি আসলে এই রংপুরের কথা যদি মনে আসে, দুইজন ব্যক্তিকে সবসময় স্মরণ করব, রাকিব এবং কি বাঁধন। ওরা হচ্ছে রংপুরের স্থানীয় ভলান্টিয়ার। আমরা রংপুর থেকে প্রায় 70-80 কিলোমিটার আর দূরে। রংপুর কোথায় কোথায় কাজ করছিলেন আপনারা? রংপুরে আমরা তিস্তাপাড়ে কাজ করেছি, বুড়িঙ্গামারি একটা উপজেলা আছে, এটা হচ্ছে যে রংপুর থেকে প্রায় 70-80 কিলোমিটার দূরে ইন্ডিয়ার বর্ডারের কাছে তিলাই নামক একটা জায়গা আছে, ওইখানে আমরা 350 পরিবার। তারপরে তিস্তাপাড়ে অলমোস্ট 80 পরিবার, অর্থাৎ 430 পরিবারের মাঝে আমরা প্রত্যেক প্যাকেটে আমরা যে পরিমাণ খাবার দিয়েছি 1000 টাকার বেশি করেছিল। এই দুই জায়গার মধ্যে কাজ করছেন, কোন জায়গায় কাজ করতে, ফেনী এবং কি রংপুর, কোথায় কাজ করতে আপনার কাছে কমফোর্টেবল মনে হয়েছে? ফেনীতে অনেক চ্যালেঞ্জ ছিল, পানি ছিল, ওই জন্য চ্যালেঞ্জ ছিল। তবে আমাদের ফেনীর মানুষ ভালো মন্দ মিলেই মানুষ। তো ফেনীতে যখন কি বলে প্রথম দিন কাজ করি, সকালে তো একটা পাউরুটি খেয়ে বের হয়েছিলাম, চা, তো সারাদিন আর কিছু খাওয়া হয় নাই। আর ওই ব্রিজের উপরে কেউ একজনে সিঙ্গারার ব্যবস্থা করেছিল বা যাওয়ার সময় নিয়ে গেছিল, একটা সিঙ্গারা খেয়েছি। তো যখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সারাদিনে কেউ জিজ্ঞেস করে নাই যে আপনারা কিছু খাইছেন কিনা, বা তো মানে একটা স্রোতের যে রাস্তা দিয়ে আমরা হেঁটে গিয়েছিলাম, তো অনেককে উদ্ধার করে নিয়ে আসছি। এর পথে একটা বাড়ি পেয়েছি, ওটা মোটামুটি উঁচু ছিল। তারা এখন অন্যান্য যারা হচ্ছে নিরাপদ আশ্রয়ে চলে আসার চেষ্টা করছিল, তারা কিন্তু তাদের বাড়িটা উঁচু হওয়ার কারণে এখনো তারা শেষমেশ আমাদেরকে জিজ্ঞেস করছিল বাবা তোমরা কিছু খাইছো কিনা। তো সারাদিনের যে রাগ ছিল, ক্লান্তি ছিল, ক্ষোভ ছিল, সব এক কথায় মানে হারিয়ে যায়। তো আলহামদুলিল্লাহ। আর হচ্ছে যে আপনারা জানেন রংপুরের যে বিষয়টা, রংপুর আপনারা যখন কাজ করতে গেছিলেন তখন ওখানের যেহেতু এখান থেকে গেছেন, ওখানে অনেক দূরে ছিলেন, ওখানে স্থানীয় মানুষদের কাছে আপনারা কেমন সাপোর্ট পেয়েছিলেন কাজ করার সময়? আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে যে 5 দিন ছিলাম প্রায় রংপুরে। আমাদের ধরেন অবজারভেশন প্লাস হচ্ছে এই বন্টন মিলে 4-5 দিনের একটা সফর ছিল। আমাদের সম্ভবত 3 থেকে 4 বেলা বাইরে খেতে হয়েছিল, বাকি ব্যবস্থা স্থানীয় লোকজনরাই আমাদের করছে। কিন্তু হচ্ছে তারা অভাবী, ইভেন যে মানুষটা এই আমাদের খাবারের ব্যবস্থা করছে, বন্যায় তার 100 বিঘা সামথিং লাইক দ্যাট নিয়ে গেছে, জমি নদীতে বিলিয়ে গেছে। তারপরও আর আলহামদুলিল্লাহ আমরা যখন নদী পার হই, এক একটা পথ আধা ঘন্টা নদী পার হই, কিছু চরাঞ্চল আছে ওইখানে গিয়ে তারা নিজেরাই অভাবে কিন্তু আমাদেরকে চা নাস্তা। এই বন্যায় আমরা দেখছি মানুষ হিংস্র চাইতেও বেশি জঘন্য হয়ে গেছে। এই বন্যায় এই ওরকম ভাবে কোনো পরিস্থিতি মোকাবেলা করছেন কিনা রংপুর অথবা ফেনীতে? আমরা দেখছি অনেক জায়গায় মারামারি। আমি ব্যক্তিগতভাবে ফেস করি না, কিন্তু আমার টিমমেট লাশ উদ্ধার করতে গিয়ে আমি জায়গার নামই বলতে পারি, এই আলোকদিয়া থেকে শুরু করে মানে সদেবপুরের যে এরিয়াটা ছিল, এটা মানে যারা ত্রাণ নিয়ে যাইতে চাচ্ছিল তাদের জন্য আতঙ্কের একটা নাম ছিল। আমার কাছে লস করাটার জন্য 400 প্যাকেট ত্রাণ ছিল, কিন্তু ওরা বাইরে থেকে আসছিল, ওদেরকে মানে দিতে পারি নাই বা সাহস করি না যে একটা মানুষ অতিথি হিসাবে আমাদের ফেনীতে আসছে, তার যদি নিরাপত্তা আমি মেকশিওর না করতে পারি তাহলে কি হবে। পরে ওই ত্রাণগুলো আমরা হচ্ছে যে রাজাপুরের দিকে পাঠাই দিই আর কি। আচ্ছা, এই বন্যা থেকে আপনার ফেনী থেকে একটা জিনিস শিক্ষামূলক এটা ইয়া করবেন যে এই বন্যা থেকে কি শিখলেন, যে আসলে মানুষ এই মানে ভালোভাবে কিভাবে রিসিভ করলে মানে যে আগামী যে ভলান্টিয়ার আছে কাজ করতে সুবিধা হবে, বা আর রংপুর থেকে যে পেয়েছেন যাও তাদের সম্পর্কে কি বলতেছেন, যে আসলে কি করলে যে আমরা যখন ভলান্টিয়াররা যাই তখন কাজ করতে আমাদের জন্য সুবিধাটা কি করলে হবে, অথবা তাদের উদ্দেশ্যে কি বলতে চান যে আপনি তারা কি করলে সহযোগিতা করলে কিভাবে সহযোগিতা করলে কাজ করতে সুবিধা হবে? আচ্ছা, অনেকে হচ্ছে যে আমরা যখন সামাজিক কাজগুলো ফেসবুক বা বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে তুলে ধরি, অনেকে বাজে মন্তব্য করেন, বিলোপ মন্তব্য করেন। আসলে আমাদের এই কাজকর্মের গুলোর কারণে আমি প্রিয়কে কিন্তু ফেনীর একটা মানুষ চিনতো না, এই রংপুরের একটা মানুষ চিনতো না। আমার সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমেই সে আমার ফেসবুকে ছিল। আমি যখন রংপুরে তাদেরকে হেল্প করতে গিয়েছি,
সে আমার পোস্ট দেখে আগে থেকে প্রস্তুত ছিল, এবং কি ভাইয়াটার নাম মনে নাই, আমাদের সাথে একজন রাজু ভাই নামে ভলেন্টিয়ার ছিল, ওনারা এক দূর সম্পর্কের আত্মীয় অথবা ভার্সিটি ফ্রেন্ড ছিল, ওনারা একটা ফ্ল্যাট আমাদের জন্য ছেড়ে দিয়েছিল। এটা আসলে কিসের কল্যাণ, এটা হচ্ছে যে সামাজিক গণমাধ্যমের কল্যাণে এবং কি মানব কল্যাণের জন্য। আসলে এভাবে যদি আমাদের সম্প্রীতি বজায় রাখে, অন্যান্য জেলা হোক বা স্থানীয় মানুষের সাথে যদি সম্পর্ক রাখতে পারি, হচ্ছে যে ভবিষ্যতে যে কোনো বিপর্যয় আমরা একটা কথা আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাইলাজ। আসলে আমরা ফেনী জেলার মানুষ অনন্য, সবসময় বিভিন্ন ক্ষেত্রে দৃষ্টান্ত রেখে এসেছি। আমরা যে ঐক্যবদ্ধ হইলে অনেক বিপদ সামলাই উঠতে পারি। ফেনীর যে বন্যা, সেটাতে হচ্ছে যে প্রায় 2,500 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তো আলহামদুলিল্লাহ এরপরেও ফেনীবাসী অনেকটা ওভারকাম করছে। আমরা রিসেন্টলি এটা আওয়াজ পাচ্ছি যে বন্যা আবার আসতে পারে 25 সালে। এর জন্য যে ফেনীবাসী আসলে কি পদক্ষেপ নিচ্ছে বা কি করণীয়? ওই একটা আঞ্চলিক ভাষায় কথা আছে, আগুনে যার ঘর পোড়া গেছে সে চুন দেখলেও ভয় পায়। তো ওই ক্ষেত্রে হচ্ছে যে মানে গত কয়েকদিন আগেও কিন্তু অনেক ভারী একটা বর্ষণ হয়েছে, যেটা রেকর্ড করা ছিল। তো আর বল্লামুখা যে আমাদের ফেনীর যে কি পয়েন্ট, ভারতের পানি যেখান দিয়ে আসে, ওইটাতে এখন আসলে বাদ ওইভাবে সুষ্ঠুভাবে বা সুন্দরভাবে গড়ে তোলা চেষ্টা করা হয় না। ইতিমধ্যে আমরা ডিসি মহোদয়ের কাছে একটা স্মারকলিপি জানিয়েছে, উনি আমাদেরকে জানিয়েছে যে যথাসম্ভব চেষ্টা করছে, কিন্তু আসলে শুধু চেষ্টা করলে হবে না, একটা ফলপুষ্ট ও ফলের জন্য আমরা অপেক্ষায় আছি। আচ্ছা, এই বন্যা থেকে আপনার একটা মানে কোথায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন কাজ করতে গিয়ে? ধরেন কেউ হয়রানি করছে অথবা মার খেয়েছেন কোথাও, এরকম কোনো ঘটনা সবচেয়ে কষ্ট কোথায় লাগছে? আমি ওইভাবে আমার ব্যক্তিগত কষ্ট নাই। তবে একটা জিনিস এক জায়গায় হচ্ছে যে অনেকটা স্রোত পার হয়ে পানি নিয়ে গেছিলাম 4 তলার উপরে, আমরা বলে শুধু পানি নিয়ে আসছো। মানে তখন তো একটু পানি অনেক বেশি, আমি আমার নিঃস্বার্থ ভাবে কাজ করতে গিয়েছিলাম, ওইখানেও কথা শুনতে হয়েছে। প্লাস হচ্ছে যে আমি হচ্ছে যে নারীদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস স্যানিটারি ন্যাপকিন, যেটা প্রায় 60,000 টাকার বেশি প্রয়োজন, বিতরণ করেছি। তো ওই ক্ষেত্রে দেখা গেছে একজনের একটা হইলেও দরকার, সে 2টার জন্য ও বসেছিল। আসলে আমরা বিপদের সময় কিন্তু আমাদেরকে অল্পতেই সন্তুষ্ট থাকতে হয়, কিন্তু আমাদের এই এত দুর্যোগের পরে অনেকের মাছ থেকে লোভ লালসা যায়নি। এবং কি আমি এমনও মানুষ দেখেছি যার ঘরে ওইভাবে পানি উঠায় না, সে হয়তো বা নিজে না, শুধু আশপাশের মানুষদেরও সাহায্য করার ক্ষমতা, সে হচ্ছে রিলিফের জন্য লাইনে দাঁড়াইছিল। আচ্ছা, এই বন্যার মধ্যে কাজ করতে গিয়ে আপনার সবচেয়ে কোন জিনিসটা ভালো লাগছে? সবচেয়ে ফেনীর বন্যার কথা বলতে আমার স্মৃতিচারণ করতে গেলে, আমার খালার বাড়ি হচ্ছে ধলিয়াতে। যেহেতু বিদ্যুৎ ছিল না, আমার আত্মীয় স্বজন না, শুধু আমার না, সবাই আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ ছিল না। 3 দিন যাওয়ার পর আমার খালার খবর পাচ্ছি না। আম্মু হচ্ছে যে সাহস করে বেরিয়ে গেছিল লালপল পর্যন্ত যাওয়ার জন্য, স্রোতের ভয়াবহতা দেখে আর পারে নাই। পরে আমি যখন মানে ওইদিকে সাহস করে চলে গেছি, কিছু এক ভাইয়ের বাইকে হেল্প নিছি, কিছু ট্রাকে হেল্প নিছি। আমি কিন্তু গেছি, আমার কাছে খুব বেশি অর্থবিত্ত ছিল না। পরে হচ্ছে যে আমার পকেটে মনে হয় 1200 টাকা সামথিং লাইক দ্যাট ক্যাশ ছিল, ওইটা নিয়ে কিছু জিনিস নিয়ে প্রায় 3 কিলোমিটার পথ বুক সমান পানিতে গেছি। পরে হচ্ছে যে আমার খালার যাইও ওনাদের গ্রামে খবর পাচ্ছিলাম না, অনেক কষ্টে খবর পাইলাম। আমি জানতাম যে ওনারা অন্য বাসায় ছিল আশ্রয়ে, কারণ পানি হয়তো মাথায় পর্যন্ত। পরে যখন খালারে দেখি, উনি যখন জড়াই ধরে আমার কান্না করে, মানে ওনারা নিরাপদ আছে, এইটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগার মুহূর্ত ছিল। এবং কি সবচেয়ে মানে আমার চোখের জল তখনই সবচেয়ে বেশি পড়েছিল। আমরা এর আগে কখনো এরকম দেখি নাই, এবার যেরকম স্বেচ্ছাসেবক তৈরি হয়েছে, এটা আমার কাছে মনে হয় যেন অনেক ভালো একটা দিক। আগে এরকম স্বেচ্ছাসেবক ছিল না, এখন অ্যাভেলেবল প্রতিটা পাড়া মহল্লায় এই এই কাজগুলো অন্যদের দেখা দেখিতে অনুপ্রাণিত হয়ে অনেকগুলো সংগঠন খুলছে, অনেকে অনেকভাবে কাজ করতেছে। এই ক্ষেত্রে নতুনরা আরো আসার জন্য কিভাবে আপনি অনুপ্রাণিত করবেন? আচ্ছা, আসলে এই যে দলগত সমষ্টিগত যে ঐক্যবদ্ধতা আছে, এটা আসলে গড়ে ওঠা সহজ, কিন্তু ধরে রাখা কঠিন। বিশেষ করে পাড়া মহল্লা ভিত্তিক আসলে যে সংগঠনগুলো উঠে গেছে, এটা কিন্তু অতীতে আমরা দেখি নাই। তো এটা হচ্ছে যে আপনার যারা সিনিয়র লেভেলে আছেন, আসলে একটা ভালো কাজ হোক, যে কোনো কাজ হোক, এটার জন্য গাইডলাইন থাকুক। তো স্থানীয় পর্যায়ে যারা আছেন, তারা হচ্ছে যে আপনাদের যে ইয়াং জেনারেশন, তাদেরকে সবসময় ভালো পথে রাখার জন্য গাইড করবেন, তাহলে আসলে তারা ভবিষ্যতে যে কোনো দুর্যোগে এগিয়ে আসবে, আমি এই আশাবাদ ব্যক্ত করি। আমরা এতক্ষণ শুনলাম এসবি প্রিয়র সেই বন্যার গল্প, সে কিভাবে কাজ করলো, কি আসল বিষয় সবকিছু বললো আমাদেরকে। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে যারা এ বন্যায়
কাজ করেছে, অসংখ্য শ্রমঘাম দিয়েছে, তাদের সাথে কথা বলবো বন্যা নিয়ে। এটা আমাদের লাইভ আড্ডা থাকবে, যে 24-এর বন্যার গল্প। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।